কোথায় আসছেন? কোথায় যাবেন? কার কাছে যাবেন? জি আমি ঈশিতা, গোপালগঞ্জ থেকে আসছি। গোপালগঞ্জ থেকে আসছেন? গোপালগঞ্জ থেকে আইসা কাউকে কিছু না বইলা শট করে ভিতরে ঢুকে যাবেন, তা তো হবে না। কেন আসছেন সেটা বলেন। আজকে ওর এই অফিসে জয়েনিং ডেট, তাই আসছি। আর আপনি তো আমাদের অফিসের ইতিহাসে বদলাইয়া দিলেন। মানে কি ইতিহাস বদলেছে বুঝলাম না। ও, আপনি তো আবার ইতিহাস জানেন না। তাহলে শুনেন, আমাদের এই অফিস থেকে এ পর্যন্ত 4-5টা বুয়া বাইগা গেছে। কোনো বুয়া এই অফিসে চাকরি করতে চায় না। আর এক বুয়া যদি চলে যায়, আরেকটা বুয়া খুঁজে আনতে মিনিমাম 4 থেকে 5টা মাস সময় লেগে যায়। কিন্তু এবার নতুন ইতিহাস একটা হয়ে গেছে গা। আপনার মতো একটা বুয়া খুঁজে আনতে মাত্র 3 থেকে 4 দিন লাগছে। এটা একটা ইতিহাস না? আপনি রান্না বান্না সবকিছু জানেন তো? আচ্ছা, আমি আপনারে মানে তোকে আমি আপনি করতেছি কেন? আমি তো তোর সিনিয়র, মানে সিনিয়র পোস্টে আছি। তুই তো আমাকে সালামই দিলি না। এই সালাম দে, দে সালাম দে। জি আমাকে বলতেছে? অবশ্যই তোকে বলতেছি, দে সালাম দে। জি আসসালামু আলাইকুম। আমি মানে রান্না বান্না ঠিক মতো জানিস তো? তাহলে শোন, এই অফিসে আমি সহ 21 জন স্টাফ আছি। সবাই খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার পরে আমি খাইতে যাই। সেই সময় যদি আমার খাবার ঠান্ডা হয় না, তখন কিন্তু তোর খবর আছে গোয়া দিলাম। কথাটা যেন মনে থাকে। আপনি একটু ভুল করতেছেন। এই সুরজ মিয়া ভুল করতেছে? কি বলতেছে? আরে আমি সুরজ মিয়া, মানুষের চেহারা দেখলে মানুষকে চিনে ফেলায়, আর তুমি বলতেছো আমি ভুল করতেছি। তবে শোনো, এই অফিসে কিন্তু একটু ঝামেলা আছে। মগজ স্যার আছে না, তার কিন্তু একটি ক্যারেক্টার লুজ আছে, মানে চরিত্র খারাপ আছে। তুই যদি তার সামনে যদি একবার পড়স না, তাহলে তুই বেশি দিন এই অফিসে থাকতে পারবি না। তবে হ্যাঁ, তুই যদি আমার গ্রিপে থাকস না, তাহলে তো কোনো ফেরাই নাই। স্যারের সেটিং দিয়া তোকে আমি ট্রাইকেল দিই। আমার টাকা দিবেন মানে? আরে বুঝোস না কেন? চেহারা চরিত্র তোর মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখতে তো একেবারে নায়িকার মতো লাগে। ওই যে আমাগো স্যার আছে না, ওই স্যারের বদনজর তুই যদি একবার পয়রা যাস, তাহলে কিন্তু তুই কাইতে গেলি। তুই এই অফিসে বেশি দিন আর চাকরি করতে পারবি না। তো কোনো সমস্যা নাই। স্যারের বউয়ের সাথে আমার কিন্তু হট লিঙ্ক আছে, মানে ডাইরেক্ট কানেকশন। ওই যে স্যারের তো চরিত্র ভালো না, অফিসে কোন মাইয়া গেল, কে আবার বাইরে গেল, কার সাথে কি ধরনের ব্যবহার কর, এই সবগুলা খোঁজ খবর আমার থেকে না। আমিও ম্যাডাম এই ধরনের খোঁজ খবর গুলা দিই, তার জন্য খুশি হয়ে আমাকে বকশিস দেয়, বুঝছাস? বলতে পারো স্যারে একরকম আমাকে সময়ও করে, মানে সম্মান দিয়ে কথা বলে, বটরায় ডরায়। ও তাইলে তো আপনি অনেক পাওয়ারফুল লোক। আচ্ছা সুরজ ভাই, আপনি কি বলতে পারেন এইচআর এর রুমটা কোন দিকে? আরে এসআর রুমে যাবে কি লেগা? আরে কামের বুয়া তো এসআর রুমে যাওয়ার তো কোনো দরকার নাই। কামের বুয়াকে বসিলাম আমি তো তোরে কয়েই দিলাম, তোর চাকরি ফাইনাল, ওকে হয়ে যাবে। শোন, এসআর স্যারের যা বলার আমি বলবো, তুই যা। যদি ডাইনে যাস, তাহলে ক্যান্টিনের ভিতর দিয়া একেবারেই পাকের ঘরে ঢুকতে পারবি। মিস্টার সুরজ মিয়া, আমি অফিসে জুনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করেছি, তাই আমাকে এইচআর এর রুমেই যেতে হবে। ম্যাডাম সরি ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারিনি ম্যাডাম। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম। এখন আপনি একটু বলুন না যে এইচআর ডিপার্টমেন্টটা কোন দিকে আমার যেতে হবে? এই তো এদিক দিয়ে সোজা যায়, হাতের বামে গেলে এসআর স্যারের রুম। আচ্ছা সুরজ ভাই, আসসালামু আলাইকুম, আসি। ম্যাডাম আমাকে সালাম দিয়ে আর লজ্জা দিয়ে না ম্যাডাম। সুরজ ভাই, আপনি আমার থেকে বয়সে অনেক বড়, তাই সালাম দিলাম। আসি। কেলেঙ্কারি করে পড়াই না। চাপ, এর আগে যে আমাকে এখানে কাজের বুয়াইতো, তাকে তো পোশাক আশাক এর চেয়ে অনেক ভালো। ইস, যদি ভালো যায়, যদি স্যারের কাছে বলে দেয়, তাহলে বোধ হয় আমার চাকরিটা থাকবো না। ও রফিক সাহেব, আসুন। স্যার আসসালামু আলাইকুম। স্যার, ইনি হচ্ছেন আমাদের নতুন মেম্বার, আজই জয়েন করেছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে। গুড, ভেরি গুড। রফিক সাহেব,
আপনি আপনার চেম্বারে গিয়ে বসুন, আমি ওনার সাথে কিছু কথা বলব। কি নাম? স্যার ঈশিতা। ফার্স্ট জব? জি স্যার, এটা আমার প্রথম চাকরি। কোথায় থাকা হয়? স্যার মোহাম্মদপুর। আমার বান্ধবীর সাথে একটা হোস্টেলে থাকি। দেখুন ঈশিতা, আপনাকে কিছু কথা বলি। দিস ইজ এ কর্পোরেট লাইফ। এই কর্পোরেট লাইফে প্রচুর কম্পিটিশন। এখানে কি নিজেকে প্রেজেন্টেবল করে তুলতে হয়, আদারওয়াইজ আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি। আমি সবসময় মনোযোগ দিয়ে কাজ করব। না, আপনি বোঝেননি, আপনি কিচ্ছু বোঝেন। চাকরি জীবনে এগিয়ে যেতে হলে, প্রমোশন পেতে হলে, স্যালারি বাড়াতে হলে কর্পোরেট বসের সুনজরে, আমার নজরে পড়তে। আর আমার নজরে পড়তে হলে কি করতে হবে? বেশি বেশি করে কাজ করতে হবে স্যার। অনার্স কমপ্লিট করো একটা মেয়ে, এখন আপনি কিছুই বোঝেন না। আপনি যান, আপনি রফিক সাহেবের কাছ থেকে আপনার সব দায়িত্ব বুঝেন। আর শুনুন, অফিসে আসতে হলে ড্রেস আপের দিকে নজর রাখতে হবে, ঠিক আছে? ভালো ড্রেস পরে সবসময় অফিসে আসতে হবে। এটা অফিস, এটা আপনার কোচিং সেন্টার নয়। জি স্যার, এইবার আমি বুঝতে পেরেছি। আমি এরপর থেকে ভালো জামা কাপড় পরে একদম প্রেজেন্টেবল হয়ে আসবো। আপনি এবারও কিচ্ছু বুঝতে পারেন। এনিওয়ে, আপনি যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিচ্ছু বোঝেনি, বুঝিয়ে দেন। তারপর সুরজ ভাই, তুই যদি আমার এক্সপ্রেশনটা দেখতে, কি যে ফানি। লোকটা কি একটু বেশি কথা বলে? বেশি কথা বলে মানে অনেক বেশি কথা বলে। উনি কথায় কথা শুধু নিজেকে অনেক বড় অফিসার দাবি করে। কি যে একটা মানে অবস্থা, পুরো কমেডি। কেন অফিস থেকে বেরোনোর সময় কি হয়েছে জানোস? আমাকে দেখে উল্টা করে দাঁড়িয়ে গেল। আমি বললাম সুরজ ভাই কি হয়েছে? বলছে ম্যাডাম আমার খুব শরম করে, আপনি চলে যান। আমি সকালে কাণ্ডের জন্য খুব বেশি লজ্জিত। তাহলে এইরকম অফিসে বাকি কলিগদের কি অবস্থা হতে পারে? সবাই মোটামুটি অনেক ভালো, কিন্তু দুই একজন আছে কেমন জানে। এবার বুঝবি কর্পোরেট জগৎ কত কঠিন। যতটাই কঠিন হোক না কেন বান্ধবী, চাকরিটা যে আমার খুব দরকার। বাবা নেই, মা অসুস্থ, ছোট ভাইটার পড়াশোনার খরচটা আমার সামলাতে হবে, মার চিকিৎসার খরচটাও আমাকেই সামলাতে হবে। যতই বাধা আসুক না কেন, এই চাকরিটা আমার করতেই হবে রে। সময়ের সাথে সাথে সবকিছু দেখবি খাপ খেয়ে মানিয়ে নিতে পারবি। হ্যাঁ, খাপ খেয়ে নিব। আমি জানি আমি সত্যি সত্যি খাপ খেয়ে নিতে পারবো। আচ্ছা শোন না, আমাকে তোর কিছু ড্রেস দিতে পারবি? আমার ড্রেস কেন? আমাদের যে চেয়ারম্যান সাহেব, উনি আমার ড্রেস আপ দেখে কেমন যেন করলো। উনি আমাকে বলেছে ভালো ড্রেস আপ পরে একদম প্রেজেন্টেবল হয়ে ওনার সামনে যেতে, যেন আমাকে দেখতে একটু আকর্ষণীয় লাগে। কিন্তু দোস্ত, তোর বসের প্রেজেন্টেবল শোর মানে কিন্তু অনেক কিছু মিনিং করে। ওটা আমি সব সামনে নেব, তুই চিন্তা করিস না। তুই আমাকে কিছু ভালো ড্রেস দিস, আমি আগামী মাসের স্যালারিটা পেলে একটু নতুন ড্রেস কিনে তোর ড্রেসগুলো ফেরত দিয়ে দিব। শোন, আমার সব ড্রেসই তো তোর রুমে রাখা আছে, যেটা যেটা পছন্দ হয় তুই সব নিয়ে নে। তোকে যে কি বলে ধন্যবাদ দিব দোস্ত, তুই ছাড়া এই শহরে আমার কেউ নেই। তুই আমাকে এই শহরে থাকতে দিলি, এই জবের সার্কুলারটাও তুই আমাকে দিয়েছিস। তুই সবসময় আমাকে হেল্প করছিস, আমার পাশে ছিলে। অনেক অনেক থ্যাঙ্কস দোস্ত।
কফি খাবেন? অভিষেক, আমি কফি খাই না, মানে আমি চা খাই, কফি খাওয়ার অভ্যাসটা নেই আমার। আমি নিজের হাতে বানিয়ে এনেছি, প্লিজ খান। 3 বছর একসাথে চাকরি করি, কোনোদিন এক গ্লাস পানিও খাওয়াই নেই, আর এই মেয়েকে কফি বানিয়ে খাওয়াচ্ছে। বাহ, কি হলো, খাবেন না? আচ্ছা ঠিক আছে, দেন। থ্যাংকস। বাহ, আপনি তো খুব ভালো কফি বানান, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আপনাকে কিন্তু বেশ লাগছে। মানে না, মানে আপনাকে দেখতে দারুণ লাগছে, আর আপনার পরনের যে ড্রেসের কালার আমার খুব পছন্দের। আচ্ছা, আপনার পছন্দের কালারটা কি? আমার পছন্দের কালার ব্ল্যাক। ব্ল্যাক, স্যাড কালার। আপনার মতো একটা চার্মিং মেয়ের পছন্দের কালার স্যাড, মানে ব্ল্যাক। তাতে তোর কি? ওনার পছন্দের কালার উনি পড়ছে। কিছুদিন আগেও তো তুই নিজে ব্ল্যাক করে আসতি। অফিসের সবাই জানে তোর পছন্দের কালার ব্ল্যাক। আসলে ছোটবেলা থেকে অনেক স্যাড রিলেটির মতো বড় হয়েছি তো, তাই হয়তো বা অজান্তেই ব্ল্যাক কালার আমার পছন্দের তালিকায় স্থান পেয়েছে। তো আপনি যাই বলেন না কেন, আপনাকে মানাব, সুন্দর লাগবে। অবশ্য আপনি নিজেই তো সুন্দর। আসলে সুন্দরীরা যাই পরে না কেন তাদেরকে খুব মানায়, ভালো লাগে। আপনি দেখি মেয়েদের সম্পর্কে অনেক কিছু জানেন। জানতে হয়। আচ্ছা, আপনার পছন্দের খাবার কি? আমার পছন্দের খাবার খুবই সাধারণ, ভাত, মাছ আর ডাল। না, মানে আমি বলছিলাম আপনার ফেভারিট ফুড, ইটালিয়ান ওর চাইনিজ। না, ভাত, মাছ, ডালই আমার পছন্দের খাবার। ভাত? ভাত মানুষের পছন্দের খাবার? মানুষের পছন্দের খাবার যে ভাত হইতে পারে তাই তো জানতাম না। আসলে এগুলো তো আমাদের রেগুলার ফুড। অভিষেক, আসলে আমি আপনাদের মতো এত বিলাসবহুল জীবনযাপন করিনি। আমার জীবনটা অনেক সাধারণ ছিল। আমি ছোটবেলা থেকে ভাত, মাছ, ডাল খেয়ে বড় হয়েছি। আর পছন্দের খাবার যদি বলতে হয়, আমার মায়ের হাতের প্রত্যেকটা রান্না আমার খুব পছন্দের। না, মানে আসলে আমি চেয়েছিলাম যে আপনি আমি একসাথে আমরা ডিনার করি। যা, সমস্যা কি? হারুনের ভাতের হোটেল থেকে খাই আয়। বসবি পাশাপাশি 2টা চেয়ারে, মেসিয়ারে ডাইকা কবি মামা 2 থাল ভাত দাও, লগে মাছ আর ডাউল, একটা কাঁচামরিচও নিতে পারিস। হ্যাঁ অবশ্যই, চলো না, অফিস শেষ করে আমরা সবাই মিলে একসাথে ডিনার করতে যাই। না, মানে ভাতের হোটেলে কি আর ডিনার করা যাবে? আপনি তো আবার ইটালিয়ান ফুড বা চাইনিজ ফুড পছন্দ করেন। সরি অভিষেক, আমি আসলে চাইনিজ বা ইটালিয়ান ফুড লাইক করি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি করার। সুধীর, থ্যাংক ইউ ফর দ্য কফি। কি ব্যাপার? কোলে উঠে যাবে নাকি? এই ফাইলটা একটু দেখে দেন না স্যার। আচ্ছা দেখে দিচ্ছি, সরে দাঁড়াও। স্যার, আজকে বিকালে কি আপনি ফ্রি আছেন? আই ওয়ান্ট টু সে অফিসের পরে। কেন? চলেন না স্যার, একটু ঘুরতে যাই। আজকে আমার মোট ভালো নেই। এনিওয়ে, ওই যে নতুন মেয়েটা কি যেন নাম, সেটা ও কি এসেছে? জি স্যার, এসেছে। কিন্তু কই দেখলাম না তো। স্যার, মেয়েটা কেমন জানি, আসে, কাজ করে, চলে যায়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কিন্তু স্যার, বিরক্ত করো না তো, যাও। স্যার, আমি আপনাকে বিরক্ত করি? তা আপনি আমাকে বলতে পারেন। কি আশ্চর্য, বিরক্ত হলে বিরক্ত বলবো না? অথচ এই মিথিলার কথাই এতদিন আপনার ভালো লাগতো, সারা দিন শুনতে চেতেন। কতদিন আমাকে নিয়ে লং ড্রাইভে যেতে চেয়েছিলেন,
আবার কতদিন আমার সাথে ডিনার করতে যেতে চেয়েছিলেন। হঠাৎ কি হলো স্যার? নাও ইউ ক্যান গো। যাও তোমার ডেস্কে গিয়ে বসো। আরে যাও। Oh my God, তুমি এই ফোন ইউজ করো? তুমি এই ফোন নিয়ে সারা অফিস ঘুরো, আর লজ্জা করে না? না, লজ্জা করবে কেন? আমার মোবাইল নিয়ে আমি ঘুরি, লজ্জা করার কি আছে? শোনো মেয়ে, আমাদের অফিসের যে দারোয়ান সুরজ, উনিও তোমার থেকে বেশি দামি ফোন ইউজ করে। আপু যার যেরকম সামর্থ্য সে সেরকমই ব্যবহার করবে। আমার এই মোবাইল কেনার সামর্থ্য ছিল তাই আমি এটাই ব্যবহার করি। সো কেয়ার। আচ্ছা যাই হোক, এই আবার ভুলেও মনে করো না যে আমার সাথে ধাক্কা লেগে তোমার ফোন ভেঙে গিয়েছে। মনে কেন করবো? আপনার সাথে ধাক্কা লেগে তো মোবাইলটা নিচে পড়ে ভেঙে গেল। জি না, তোমার ফোন ভেঙে গেছে কজ তোমার ফোনটা কম দামি। আর তাছাড়াও আমার এই নরম মুলায়ম শরীরের সাথে ধাক্কা লাগে কোনো ফোন ভাঙবে না। এই যে দেখো আমার ফোন, কই এটা পড়ে গেছে? আর যদি এটা পড়েও যেত তাও ভাঙতো না, কজ ইটস টু মাচ এক্সপেন্সিভ। তোমার মতো সস্তা। আপু আমি কিন্তু আপনাকে দোষ দিইনি, অ্যাক্সিডেন্ট তো হইতেই পারে। হ্যাঁ এখন দাওনি, কিন্তু ইনিয়ে বিনিয়ে পরে তো আবার আমার দোষ দিতেই পারো। কোনো সমস্যা নেই মিথিলা আপু, এটা এখনো ঠিক আছে। এটা চলতেছে দেখেন, তো রাবার দিয়ে পেঁচিয়ে গেলে আর পরে ভাঙবে না। কি রাবার পেঁচিয়ে তুমি এই ফোন ইউজ করবে? সারা অফিস ঘুরবে, আমার ফোনের কথা বলবে? জি এটাই তো করবো। আমি বলে এই ফোনটা ডাস্টবিনে ফেলে দিতাম। আমার যা আছে আমি তাই নিয়ে হ্যাপি আপু। আমার তো মোবাইল বেশি প্রয়োজন হয় না। আমার যখন সামর্থ্য হবে আমি নিজের মতো একটা ভালো মোবাইল কিনে নিব। মোবাইল দিয়ে আমি শুধু কথাই বলি, এর থেকে বেশি কিছু করি না। তো মোবাইলে সোশ্যাল নেটওয়ার্কিং সেটাও কি এই ফোন দিয়ে করা সম্ভব? আপু আসলে না আমি এতটা অনলাইন ফ্রিক না। আমার অফিসিয়াল যা কাজ থাকে আমি সব অফিসের পিসিতেই করি। আর টুকটাক যদি কোনো ফ্রেন্ডস থাকে যাদের সাথে যোগাযোগ করতে হয়, ওদের সাথে সব যোগাযোগ আমি অফিসের পিসিতেই করি। আচ্ছা আপু আমি তাহলে এখন আসি, আমার আসলে বস ডাকতেছে। মেয়ে টিকটকও করে না। আমার তো ডেইলি 5টা টিকটক আর 4টা রিলস না করলে ভালোই লাগে না, মাথা ঘুরায়। আজকে যেন কয়টা রিলস করছি? স্যার আমাকে ডেকেছিলেন? কাজের কি অবস্থা? জি বস, সব ঠিকঠাক মতোই আছে। কি ঠিক আছে? কোনো কিছু তো ঠিক নেই। কেন বস, কি হয়েছে? আমি তো সব কাজ ঠিকভাবে করেছি। তুমি সব কাজ ঠিকভাবে করছো? তুমি কোনো কিছুই ঠিকভাবে করছো না। তুমি যেভাবে কাজ করছো এভাবে কাজ করলে তোমার চাকরিটা তো যাবেই, আমার চাকরিটাও চলে যাবে। শোনো ঈশিতা, তোমাকে একটা কথা বলি, তোমার চাকরি চলে যাক আমার কোনো আপত্তি নেই, আমার চাকরি নিয়ে তুমি টান দিবা না। না বস, আমার চাকরিটা খুব দরকার। এভাবে বলবেন না। আমার কি করতে হবে আপনি বলে দেন। বললে তো লাভ নেই, তুমি তো আসলে কিছুই বোঝো না। বস আমার কোনো ভুল হয়ে গেলে আপনি আমাকে শিখিয়ে দেবেন, আমি সব কিছু করব, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, শোনো, আজকে অফিস শেষ হয়ে গেলে প্রতিদিনের মতো চলে যেও না, শেষে থেকো। আমি তোমাকে কাজ শেখাবো। সবাই যখন চলে যাবে তোমাকে হাতে ধরে ধরে কাজ শেখাবো, বুঝেছো? বস সবাই চলে যাওয়ার পর কেন? সবাই থাকা অবস্থা যদি শিখিয়ে দিতেন তাহলে ভালো হতো না? এই যে বললাম না তুমি কোনো কিছু বোঝো না, তুমি যতটুকু বোঝো এক লাইন কম বোঝো। আমি তো তোমাকে চিনি। দেখো ঈশিতা, তোমার চাকরি চলে গেলে যাক, আমার চাকরি নিয়ে টান দেবা না। সবার সামনে বোঝালে আমার চাকরিটা থাকবে। কিন্তু বস আমাকে কাজ শেখালে আপনার জব কেন যাবে? আরে কর্পোরেট কালচার সম্পর্কে তুমি কোনো কিছু না বুঝে বোকার মতো প্রশ্ন করছো আমাকে। শোনো ঈশিতা, তুমি আমার ডিপার্টমেন্টের জুনিয়র, তুমি কাজ বোঝো না। এই ব্যাপারটা যখন জানবে তখন আমার অবস্থা কি হবে তুমি জানো? সবাই আমাকে বিভিন্ন প্রশ্ন করবে, একটা না জানা মেয়েকে আমি কাজ দিয়েছি। আমি চাই তোমাকে গোপনে কাজ শেখাতে, কেউ যেন টের না পায়। সবাই যেন জানে তুমি কাজ জানা একটা মেয়ে, বুঝেছো? ঠিক আছে বস,
আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন গিয়ে কাজ করো। আর শোনো, দেখা হবে সন্ধ্যায় সবাই চলে যাওয়ার পর। ওকে? জি বস। ইয়ো। স্যার আমাকে দেখেছেন? ও হ্যাঁ, এসছেন, বসুন। আমাদের চিটাগং ব্রাঞ্চের ফাইজুল সাহেবকে কল করে বলবেন যে আমাদের আমদানির হিসাবটা যেন উনি একবার আমাকে দেখিয়ে নেন। আই মিন আমাদের অ্যাকাউন্টসে জমা দেওয়ার আগে। আর বিষয়টা পার্সোনালি, অফিসিয়ালি নয়। আমি দেখার পর তিনি অফিসিয়ালি জমা দেবেন, ঠিক আছে? স্যার সবই তো বুঝতে পেরেছি, কিন্তু আমি তো নতুন, ওই নাম্বার আমার কাছে নেই। ও হ্যাঁ, নো প্রবলেম, আমি দিয়ে দিচ্ছি। জি স্যার বলুন। এটা কি? কোনটা স্যার? মানে আপনার হাতে এটা কি? স্যার এটা আমার মোবাইল। ও মাই গড, এই মডেলের মোবাইল তো মনে হয় কোম্পানির কাছেও নেই। আপনি কোথায় পেলেন? স্যার নেক্সট মান্থের স্যালারি পেয়ে এটা নতুন পুরো। আপনি নেক্সট মান্থের স্যালারি পেয়ে আইফোন 16 কিনবেন কি করে? স্যার আমি তো আইফোন 16 কিনবো না। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম আপনি আইফোন 16 কিনবেন না, কিন্তু আইফোন 15, 14, ইভেন তো আইফোন 12 কেনার টাকাও তো আপনার স্যালারি টাকা হবে না। স্যার আমার তো আইফোন কেনার ইচ্ছে নেই, আমি একটা নর্মাল সাধারণ ফোন কিনে নিব, একটা নর্মাল স্মার্টফোন যেই চলবে। ও ভেরি ব্যাড ইশিতা, আপনি কেন সাধারণ মোবাইল ব্যবহার করবেন? আপনি তো আইফোন 16 ব্যবহার করবেন। আচ্ছা আইফোনের 16 দাম কত? 2 লাখ 3 লাখ এর মতোই তো। স্যার আমি তো জানি না। আপনি অনলাইনে সার্চ করুন। স্যার আমার তো বাজেট ক্লিয়ার। ইশিতা, আপনাকে আমি আইফোন 16 কিনে দেব। স্যার আমি এতটা কিভাবে শোধ করবো? আমি শোধ করতে পারবো না। আপনাকে শোধ করতে কে বলেছে? ওই দামটা কি করে সুদে আসলে আদায় করতে হয় ওটা আমি খুব ভালো করে জানি। স্যার প্লিজ স্যার, আপনি আমার স্যালারি থেকে টাকাটা কোনো প্ল্যান করবেন না স্যার। আমি আমার নিজের সাধ্য মতো একটা স্মার্টফোন কিনে নিব স্যার। সুন্দরী মেয়েদের বুদ্ধি একটু কম থাকে যান, তোমার তো দেখি তার চেয়েও কম। দেখো, সুন্দরী মেয়েরা শুধু আইফোন না, গাড়ি বাড়ি ফ্ল্যাট সব কিছু করে ফেলে। আর তুমি এটা আইফোন 16 কিনতে পারো না। স্যার আমি আপনার কথার মিনিংটা বুঝতে পারলাম না। তোমার জায়গায় মিথিলা হলে এতদিনে দুইটা আইফোন 16 নিয়ে করতো। আর বাইরে মানে আমার অফিসের বাইরে আমার গাড়ির পাশে তার একটা গাড়ি থাকে। হ্যাঁ স্যার, মিথিলা পুরো অনেক বুদ্ধি। নো দেবর, মিথিলা ব্রেনের পাশাপাশি শরীরটাকেও ব্যবহার করে। সো আমার সাজেশন হলো ইউজ ইউর ব্রেন, আর হ্যাঁ আমি ফাইজুল সাহেবের নাম্বারটা দিয়ে দিচ্ছি, সময় মতো কন্ট্যাক্ট করো আর আমার কাছ থেকে আইফোনটা নিয়ে নিও। ফাইজুল সাহেবকে একটা কল করো। জি স্যার, থ্যাংক ইউ। Use your brain. Use your brain. বস আমি এই ডাটাটা এন্ট্রি করতে ভুলে গেছি, তো আমি এখন বুঝতেছি না যে আমি আবার কি করবো। আমি নতুন করে একটা ফাইল ওপেন করবো নাকি এখানে ওয়ার্ডটা শেষ করে দেবো? সীতা, তুমি দেখো। বস কি করছেন? আমি তোমাকে কাজ শেখাচ্ছি। ঠিক আছে কাজ শিখাচ্ছেন, কিন্তু আপনি এভাবে আমাকে কাজ করতেছেন কেন? দুপুরে তোমাকে বললাম না তোমাকে ধরে ধরে কাজ শেখাবো। একদম ঠিক কথা বলেছেন বস। কি ব্যাপার সাব্বির, জি স্যার। তুমি এখানে? অফিস শেষ হয়নি? অনেক হিসাব করে দেখলাম স্যার, আমার এখনো অনেক কিছু শেখাবা।
তাই ভাবলাম সবাই চলে গেলে আজকে আপনার থেকে একটু কিছু শিখে নিই একাকি পেয়ে। কেন স্যার আমাকে শিখাবেন না? ওকে, তুমি কাল অফিস আওয়ার এসো। অফিসে ওরা তো অফিসে অনেক লোকজন থাকবে স্যার, তাদের সামনে সেখানে আপনার মান যাবে না। সাব্বির, ঠিক আছে, তুমি অফিস শেষে এসো। যাই হোক ঈশিতা, আমি আজ যা যা শেখালাম বাসায় গিয়ে স্টাডি করবে। কোনো হিসাব নিকাশে যেন প্রবলেম না হয়। কোনটা কমা কোনটা দশমিক, বি কেয়ারফুল। মনে রাখবে, তোমার একটু ভুল আমাদের লাখ লাখ টাকার ক্ষতি। আজ আমি আসি, ইয়েস বস। অন্যদিন শেখাবো। ইয়েস বস। সরি স্যার, কখন কোন জায়গায় কিভাবে এন্ট্রি দিতে হয় সেটা এখন পর্যন্ত শেখাও না। কালকে অফিসে এসে আগে আমার সাথে দেখা করবে। স্টুপিড। সাবির ভাই, অনেক অনেক থ্যাঙ্কস। এটা আমার খুব ভালো করে জানা আছে। এর যন্ত্রণায় এর আগে আমাদের এক সহকর্মী, মেয়ে সহকর্মী টিকে থাকতে পারেন। জানি না আপনি কতদিন টিকে থাকবেন। টিকতে তো আমাকে হবেই, কারণ এই চাকরিটা আমার খুব দরকার। আমি 18টা ইন্টারভিউ দিয়েছি, একটা ইন্টারভিউতেও সিলেক্ট হইনি। অনেক কষ্টেই চাকরিটা পেয়েছি। এই চাকরিটা আমার খুব দরকার। কোথায় থাকা হয়? মোহাম্মদপুর। ঠিক আছে, চলুন আমার সাথে, আমি এগিয়ে দেই। আপনাকেও আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বুঝতে পেরেছি, ভরসা পাচ্ছেন না, তাই? ঠিক আছে, সমস্যা নেই, আপনি আসুন, আমি আছি, কোনো সমস্যা নেই, সন্দেহ। কান্না করিস না বোন, থাক। শোন, আমরা মেয়েরা না, আমাদের মেয়েদের জীবনটা এরকম। এইসব কর্পোরেট জব না আমাদের এভাবে মানিয়ে নিতে হয়, কিছুই করার নেই। দোস্ত আর কত? অফিসের পিয়ন থেকে শুরু করে কলিগরা সবাই সবাই একরকম। আমি আর কত সহ্য করব? কি করি বল? মানিয়ে নিতে হবে, না চাকরিটা ছেড়ে দিতে হবে? জব ছেড়ে দিতে হবে না, আমার পক্ষে তো এই চাকরিটা ছাড়া সম্ভব না। আমার পরিবারে আমি একাই উপার্জন করি, আর কেউ নাই। আমি এই চাকরি ছেড়ে দিলে আমার পরিবার কিভাবে চলবে? তাহলে সবকিছু ছেড়ে দিয়ে তুই বিয়ে করে ফেল। বিয়ে? না, বিয়ে করা তো আমার পক্ষে সম্ভব না। বিয়ে করলে তো শুধু আমার সেফটিটা নিশ্চিত হবে, কিন্তু আমার মা, আমার ছোট ভাই, ওদেরকে কে দেখবে? দোস্ত, ওরা তো অসহায় হয়ে যাবে। আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। শোন, আমি বলি কি, তুই এই জবটা ছেড়ে দে, অন্য কোথাও একটা জব কর। আর তাছাড়া তোর তো এই জবটা করে ভালো একটা অভিজ্ঞতা হয়েছে দিন, তাহলে তোর অন্য কোথাও জব পাওয়াটা একদিন ইজি, সহজ হয়ে যাবে। আর জব তোর হাতের মোয়া না যে চাইলেই পেয়ে যাবে। এত সহজে কীভাবে জব খুঁজবো, কীভাবে বা জব পাবো? সেটার জন্য তো অনেক সময় লাগবে। যতদিন নতুন জব না পাই, আমার সব কিছু সহ্য করে এই কাজটা করে যেতে হবে না। কিচ্ছু করার নাই রে। বলতে পারে সুযোগের অভাবে সবাই চরিত্রবান, কিন্তু সুযোগ পেলে কেউ কাকে 1 ইঞ্চিও ছাড় দেয় না। আমি কি ওদের সাথে পেরে উঠবো? তুমি জানো কোন ইউনিভার্সিটিতে পড়াছো? জি আপু, ন্যাশনালে পড়ছি। আমি ডিউতে পড়েছি। সেটা আমাকে বলছেন কেন? বলছি কারণ তুমি আমার ভেবো না,
যে তুমি আমার থেকে বেশি স্মার্ট। ছি ছি আপু, এইসব কি বলছেন? আমি এমন কিছুই ভাবছি না। আমি খেয়াল করেছি তুমি ম্যানেজার স্যারের অ্যাটেনশন পাওয়ার ট্রাই করতেছো। মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? সকাল থেকে এই পর্যন্ত 3বার তুমি ওনার রুমে উকি দিয়েছো। চেয়ারম্যান স্যার তো হেড অফিসে মিটিং এ গিয়েছেন, কিন্তু এখনো অফিসেই আসে নাই, কিন্তু তুমি বারবার ওনার রুমে উকি দিচ্ছ। কি বুঝেছো? আমি এসব কিছুই বুঝি না। না আপু, আমার স্যারের সাথে একটু ইম্পর্টেন্ট কথা ছিল, এই জন্যই। কি কথা জানতে পারি? না, ওটা আমার পার্সোনাল ম্যাটার। এই যে যা ভেবেছি তাই, তুমি তোমার পার্সোনাল কথা একটা মেয়ের সাথে শেয়ার করতে পারছো না, অথচ চেয়ারম্যান স্যারের সাথে ঠিকই শেয়ার করতে পারছো। বাহ, ভালোই ছলাকলা শিখেছো। মিথ্যা আপু, তাতে আপনার সমস্যাটা। আমি যদি স্যারের রুমে বারবার উকি দিই, তাতে আপনার প্রবলেমটা কোথায় আমি তো বুঝতে পারছি না। আমার স্যারের সাথে পার্সোনাল কিছু কথা থাকতেই পারে, এটাতে আপনি এত জেলাস কেন? শোনো মেয়ে, তোমার অনেক আগে আমি এই অফিসে জয়েন করেছি, আর চেয়ারম্যান স্যার আমাকে খুবই পছন্দ করেন। তুমি এমন কিছু করো না যাতে তোমার চাকরিটা ওই খেয়ে দে। আপু, আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? এরকমই কিছু বলতে পারো। আচ্ছা আসি, আমার অনেক কাজ আছে। আমি কিসের মধ্যে যে পড়লাম? আমি কি অফিসে পুরুষ কলিগদের সামলাবো না এই মেয়েকে সামলাবো? May I come in, sir? Oh, yes, yes. You should come in. Please sit down. Sit down. স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোমাকে তো দেখেছি। তুমি নাকি আমাকে খুঁজছিলে, বারবার আমার রুমে গিয়েছো, আমাকে খুঁজে পাওনি। আচ্ছা, কিছু বলতে চান? হ্যাঁ স্যার, কিছু কথা ছিল। কথা? কথা? স্যার, কথাটা পার্সোনাল আবার অফিসিয়াল। That's good. Personal কথা তো পার্সোনাল জায়গায় হবে। মানে স্যার, আমি আপনার কথাটা বুঝতে পারলাম না। Yes. আমি তোমাকে বুঝিয়ে বলছি। শোনো শোনো ঈশিতা, হেড অফিস আমাকে জরুরি ভিত্তিতে কেন কল করেছিল জানো? না স্যার। আমার কাছে লিস্ট চেয়েছে, কার প্রমোশন হবে, কার ইনক্রিমেন্ট হবে, তার একটা লম্বা চওড়া লিস্ট। স্যার, আপনি আমাদের জেনারেল ম্যানেজার, আপনার কাছেই তো চাইবে। That's right. আমার কাছেই তো জানতে চাইবে। আমি চাইলেই তোমার বেতন বাড়ানোর জন্য সুপারিশ করতে পারি, তোমার প্রমোশনের জন্য সুপারিশ করতে পারি, তোমার ইনক্রিমেন্টের জন্য সুপারিশ করতে পারি, আবার চাইলে তোমাকে বাদও দিতে পারি। এখন তুমি কি চাও না তোমার প্রমোশন হোক, তোমার স্যালারি ইনক্রিমেন্ট হোক? স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে কাজ করেছি। আপনার যদি মনে হয় আমার প্রমোশন হওয়া উচিত, তাহলে হবে। আপনার যদি ভালো মনে হয় স্যার। কিন্তু আমি তো মনে করি তোমার চাকরিটাই থাকা উচিত নয়। স্যার, আমাকে বাদ দিবেন কেন? প্রথম দিন থেকেই তোমাকে বলেছিলাম আমার সুনজরে থাকো, কিন্তু তুমি তো আমাকে পাত্তাই দিলে না। স্যার, আমি পাত্তা দিব না কেন? আপনি আমাকে যা বলেছেন আমি তাই করেছি। করনি, তুমি বুঝেও না বোঝার ভান করেছো। স্যার, আমি আসলে আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। ঠিক আছে, তাহলে আমি লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলছি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বরখাস্ত করব। কিন্তু স্যার, আমার অপরাধ কি? তোমার অপরাধ, তুমি আমাকে তোমার কোনো কাজে স্যাটিসফাই করতে পারো। তুমি আমার সাথে অসদাচরণ করেছো, তুমি প্রত্যেকটা কাজ ভুল করেছো, এরকম অসংখ্য মিথ্যা অপবাদ দিয়ে আমি তোমাকে যে কোনো সময়ে চাকরি থেকে বরখাস্ত করতে পারি। স্যার, এমনটা করবেন না প্লিজ। আমাকে আরেকটা সুযোগ দেন। আপনি যা বলবেন আমি সব কিছু মেনে নিব। সত্যি সত্যি পারবে? অবশ্যই পারবো স্যার। আপনি আমাকে শিখিয়ে দিবেন, আমি সব আপনার কথা মতো করব।
That's cool. That's cool, my baby. স্যার এভাবে কাজ করতেছেন কেন? সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা তোমার। আমার সিদ্ধান্ত হচ্ছে আমার এই কোম্পানিতে তুমি চাকরি করতে হলে সপ্তাহে একদিন আমার বাংলোতে আসতে হবে, না হলে কি হবে জানো? তোমার চাকরিটা থাকবে না। আর যদি আমাকে খুশি করতে না পারো তাহলে তোমাকে চাকরি থেকে ছুটি দিতে। আমি খুশি থাকলে তুমি নিশ্চিন্ত, এই পুরো অফিসটা তোমার। তুমি যখন খুশি তখন আসতে পারো, যখন খুশি তখন যেতে পারো। মাস শেষে তোমার স্যালারি ড্র করবে, তুমি ইনক্রিমেন্ট পাবে, বেতন বোনাস সব যুক্ত হয়ে যাবে, কোনো অভাব থাকবে। এবার ভেবে দেখো কি করবে। যদি রাজি থাকো তাহলে আমার বাংলোতে চলে এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। বনি ওখানে কেউ থাকে না, আমি ওখানে একাই না। আর যদি না আসো তাহলে কাল থেকে রেডি থাক। অফিসে প্রত্যেকটা কাজে প্রতিটা সময় তুমি বাধাগ্রস্ত হবে। তোমাকে এমন ভাবে হেয় প্রতিপন্ন করা হবে তুমি চেহারা তুলেও তাকাতে পারবে না। প্রতিদিন তোমার নামে হেড অফিসে কমপ্লেইন করব। কমপ্লেইন করতে করতে এমন অবস্থায় নিয়ে যাব হেড অফিস বাধ্য হয়ে তোমাকে চাকরি থেকে নক আউট করবে। আফটার অল আমি এই কোম্পানির জেনারেল ম্যানেজার, আমি শফিউল আলম বাবু। আমার একজন গেস্ট এসছে, রিসেপশনে বসে আছে। যাক, চাকরিটা ছাড়া আমার চলবে না। মায়ের চিকিৎসা, ছোট ভাইয়ের পড়াশোনার খরচ, নতুন চাকরি পাওয়াটা তো সহজ না। কি করব? রাজি হব নাকি? wow, wow, my darling Ishita, welcome to my heaven. Come. মামুনি, তুমি? ছি বাবা ছি। আচ্ছা, কোনো প্রবলেম? কান্না কেন করছো? তোমাকে বলে কি না আমি কান্না করলে তোমার কোনো সমস্যা? না, কান্না করলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু নিজের চোখের পানি নিজে মুছে ফেলা ভালো।
আর নয়তো অন্য কেউ তোমার চোখের পানি মুছে ফেলার নাম করে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। ইটস হিউম্যান সাইকোলজি। দুর্বল মুহূর্তে পাশে দাঁড়ালে অ্যাটেনশন পাওয়া যায়, বিশ্বাস অর্জন করাটাও সহজ হয়ে যায়। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি লাবণী। আমি ঈশিতা। আমাকে তুমি বলতেই পারো। আমার বাবা অনেক বড় একটা কোম্পানিতে আছে, খুবই ভালো মানুষ। আমি তোমাকে একটা জব নিয়ে দিতে পারি। তাই নাকি? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার চাকরির ব্যবস্থা করে দেব। আমি অনেক বড় গলায় এই আপনাকে বলেছিলাম, আমার বাবা অনেক ভালো একজন মানুষ, খুবই ভালো। এই তার ভালো নমুনা। স্যার, আপনার ঘরেও তো আমার মতো একটা মেয়ে আছে। আজকে আপনার মেয়ে যদি আমার জায়গায় থাকতো, কি করতেন? তাকে কি সব আমার মতো মেনে নিতে বলতেন? ছি বাবা, ছি। তোমাকে তো আমার বাবা বলতেও ঘৃণা হচ্ছে। এমন নিকৃষ্ট একটা মানুষ আমার বাবা। আচ্ছা বাবা, তুমি তো প্রায় কোনো না কোনো, ছি, এইসব কথা আমার মুখে আনতেও লজ্জা করছে। আর তুমি বাসায় এসে ওই হাত দিয়ে আমাকে আদর করতে, তোমার কি লজ্জা করতো না? মা, মারে আমাকে ক্ষমা করে ছেড়ে দেব মা। ঈশিতা, আমাকে ক্ষমা করে দাও না। এই ঈশিতা হয়তো তোমাকে ক্ষমা করে দিবে, কিন্তু এমন অনেক ঈশিতার জীবন তুমি নষ্ট করে দিয়েছো। তাদের কাছে তুমি কিভাবে ক্ষমা চাইবে? তারা কি তোমাকে ক্ষমা করবে? স্যার, আমার আগেও 5 জন মেয়ে চাকরি ছেড়ে চলে গিয়েছে আপনার মানসিক অত্যাচারে। আমরা গ্রাম থেকে আসা মেয়েরা, শিক্ষিত মেয়েরা এই শহরে এসে অনেক অসহায় হয়ে পড়ি। আমাদের এই শহরে কোনো আপনজন বলতে কেউ থাকে না। আর আপনার মতো খারাপ লোকেরা, নোংরা লোকেরা এই অসহায়ত্বের সুযোগ নেন। সুযোগ নিয়ে আমাদেরকে নোংরা প্রস্তাব দেন, বাধ্য করেন চাকরিটা ছেড়ে দিতে, না হয় আপনাদের মতো সেই নোংরা প্রস্তাব, সেই নোংরা লালসার শিকার হতে। স্যার, আমি তো একটা যোগ্য নারী, শিক্ষিত নারী। এই চাকরির পথে টিকে থাকার জন্য বা এই চাকরি পাওয়ার জন্য সকল ধরনের যোগ্যতা আমার আছে। তারপরেও না, আপনি আমাকে নানাভাবে হ্যারাস করেছেন। আমার এই চাকরিটা টিকিয়ে রাখতে হলে আপনাকে খুশি করতে হবে। কেন স্যার? অন্য সবাই তো নিজের যোগ্যতায় এই চাকরিতে টিকে আছে, তাহলে আমাকে কেন আপনাকে খুশি করতে হবে চাকরি টিকিয়ে রাখার জন্য? আমি নারী বলি, আমি অসহায় বলে এই শহরে আমার কেউ নেই। তাই একবার ভেবে দেখুন তো স্যার, আপনার এই মেয়েটা যদি অন্য একটা অফিসে চাকরি পায়, তাকেও যদি এই সেম সিচুয়েশন ফেস করতে হয়, তখন আপনি কি করবেন? জানেন স্যার, আমার বাবা নেই। আমার এই চাকরির টাকায় আমি আমার পরিবারকে চালাই। আমার মা অসুস্থ, আর চিকিৎসার টাকা আমার জোগাড় করতে হয়, সেই খরচও আমি চালাই। আমার মায়ের স্বপ্ন আমার ভাইকে ডাক্তার বানাবে, কিন্তু আমরা তো গরিব। আমার মা বলেছে, গরিব হয়ে আমরা কিভাবে ওকে ডাক্তার বানাবো? আমি বলেছি আমি শিক্ষিত, আমি আমার ভাইয়ের পড়াশোনার খরচ দিই, আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করবো, আমি ওকে ডাক্তার বানাবো। এমন হাজারো ঈশিতাদের স্বপ্ন তোমাদের মতো নিকৃষ্ট মানুষেরা নষ্ট করে দেয়। জানেন স্যার, আমি অনেক চেষ্টা করেছি মানিয়ে নেওয়ার জন্য, কিন্তু পারিনি। শুধু আপনি না, আমার অনেক ক্ষণিকও আপনার মতো। জানেন, সেদিন আমি আপনার রুমে গিয়েছিলাম আপনাকে বিশ্বাস করে, আপনাকে ভরসা করে রফিক স্যারের নামে কমপ্লেন করতে, কিন্তু আপনি উল্টোটা করলেন না। আপনি উল্টো আমাকে চাপে ফেলিয়ে দিলেন। লাবণী তো আপনার মেয়ে, আমিও তো কোনো না কোনো বাবার মেয়ে। আচ্ছা, আমরা মেয়েরা কি শুধু ভোগ্যের পণ্য, ভোগ্যের বস্তু? আমাদেরকে একটু মানুষ ভাবা যায় না? স্যার, মেয়েদেরকে একটু মানুষ ভাবতে শিখুন, দেখবেন আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চল সমাজটাকে বদলে দিব। আপনাদের মতো 2-1 জন পুরুষ মানুষের জন্য আমরা মেয়েরা সব পুরুষ মানুষকে ভয় পাই। আমাদের অফিসের অনেক পুরুষ আছে, অনেক ভালো, বিশ্বাসযোগ্য, কিন্তু আমি ওদেরকে বিশ্বাস করতে পারি না, কারণ আমাদের অফিসের অভিভাবক নিজেই একজন নষ্ট লোক। কিন্তু নষ্ট ছাতার নিচে কিভাবে আশ্রয় নিব বলেন? সরি স্যার, আমি আপনার মনোরঞ্জন করতে পারলাম না, কিন্তু প্রমোশনটা আমার খুব দরকার, সেটা নিজের যোগ্যতায়। ইনক্রিমেন্টও আমার খুব দরকার, কিন্তু সেটাও নিজের যোগ্যতায়। জানি না কালকে আমার চাকরিটা থাকবে কিনা, কিন্তু সত্যি বলছি স্যার, চাকরি
এটা আমার খুব দরকার। মা, মা প্লিজ মা, মা ক্ষমা করে মা, মা ঈশিতা আমাকে আমাকে শেষবারের মতো একটু ক্ষমা করে দাও প্লিজ।